হ্যালো এভরিওয়ান, মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমরা একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি এবং আজকে আমাদের চ্যানেলে উপস্থিত আছে আমার অনেক দিনের পুরনো একজন সাথী, যার নাম দীপ রয় চৌধুরী, এবং যিনি একধারে অনেক সরকারি চাকরির পদ দেখিয়েছেন এবং এখন বর্তমানে আমাদের ইন্ডিয়ান রেলওয়েজে কর্মরত। তো দীপকে আমাদের চ্যানেলে স্বাগতম। আমাদের তরফ থেকে দীপকে অনেক ছোট্ট গিফট। অনেক ধন্যবাদ দাদা। মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মের সমগ্র পরিবারকে এবং সৌপর্ণদাকে আমি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার মতো একজন অত্যন্ত সাধারণ একজন স্টুডেন্টকে তিনি এত বড় একটা মঞ্চ দিয়েছেন, তার জন্য অত্যন্ত ধন্যবাদ। এই কথাটা থেকে আমি একটা অবজেকশন জানাতে চাই। সাধারণ কথাটা আমি একদম বলতে রাজি নই, কারণ আমাদের যে সিবি হয় না, সিবি কারিকুলাম ভিটে যেটা বলি আমরা, সেখানে আমাদের আর দীপের যদি সিবি দেখা হয় তাহলে এই কথাটা মনে হয় না প্রযোজ্য হবে। তো দীপকে প্রথমেই একটা প্রশ্ন করব, দীপ আর কোন চাকরি বাকি আছে যে তুমি ক্র্যাক করতে চেষ্টা করছো? আমার জীবনে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি সিভিল সার্ভেন্ট হব। ওকে। তো এখনো পর্যন্ত সেটা হয়ে উঠতে পারিনি এবং আমার জীবনের যা যাবতীয় পড়াশোনা বা যাবতীয় যা প্রস্তুতি তা আদতে সিভিল সার্ভেন্ট হওয়ার জন্যই ছিল। বলা যেতে পারে আমি বর্তমানে চাকরিটা করছি বা আগের চাকরিগুলো পেয়ে এসেছি, তা শুধু এই প্রস্তুতির একটা বাই প্রোডাক্ট মাত্র। আচ্ছা, ঠিক আছে, তো আমি অবশ্যই চেষ্টা করব সেই চূড়ায় পৌঁছানো। তো একদম শুরু থেকে শুরু করছি। তো দীপ, তুমি এখন কোন পোস্টে আছো এবং কোথায় কর্মরত একটু বললে আমাদের শ্রোতা বন্ধুরা বুঝতে পারে। আমি বর্তমানে একজন টিকিট পরীক্ষক হিসাবে বহরমপুর পোর্ট স্টেশনে, যেটি শিয়ালদা ডিভিশন পূর্ব রেলের অন্তর্গত, সেখানে নিয়োজিত আছি। এবং আচ্ছা, তো একদম বেসিক থেকে শুরু করি। অবশ্যই। তো তোমার পড়াশোনার লাইফ, তোমার স্কুল, তোমার কলেজ কোথা থেকে হয়েছে একটু জানানো যদি ভালো হয়। আমি কাঠুয়ার বাকি অন্যান্য সাধারণ যারা ছাত্র ছিল তাদের মধ্যেই আমি অত্যন্ত একটা মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি। আমি পড়াশোনা করেছি ক্লাস 5 থেকে 12 পর্যন্ত কাটোয়া কাশীরাম দাস বিদ্যায়তনে, এবং বাকি সে পর স্টুডেন্টদের মধ্যেই পড়াশোনা করেছি রসায়নে অনার্স নিয়ে কাটোয়া কলেজে, এবং তারপর রসায়নে এমএসসি করি মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, তারপরে কম্পিটিটিভ লাইনে আসা কবে থেকে? বলা ভালো যে আমাদের মধ্যবিত্ত ঘরে একটা অদ্ভুত টান থাকে যে আগে ভাতের জোগাড়, তারপর অন্য কিছু স্বপ্নের চেষ্টা। তো গ্র্যাজুয়েশন চলাকালীনই হঠাৎ করে প্রাইমারি ফর্ম বেরোয়। আমি সেই ফর্ম বাবা তুলে এনেছিল। আমি শুধু পরীক্ষাটা দেওয়ার জন্যই গেছিলাম, কোনো রকম প্রস্তুতি ছিল না। ভাগ্যক্রমে সেই পরীক্ষাটি পর ধারাবাহিক দিয়ে যেতে থাকে। সেটা কত সাল? তখন আমি সদ্য এইচএস পাস করেছি। আচ্ছা, সরকারি চাকরি কিভাবে তা পাওয়া যায় সেই সম্পর্কে কোনো ধারণা ছিল না। তখন অন্য স্টুডেন্টরা যেমন হয় যে উচ্চ মাধ্যমিক পাস করার পর তারা জয়েন্ট দেয়, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করে, আমিও তাদের মধ্যেই চিন্তা ভাবনা ছিল আমার। একজন বিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে যেমন চিন্তা ভাবনা করা যায় সেরকমই ছিল। তো সেই সূত্রেই এবং বিজ্ঞানের ছাত্র হিসেবে হওয়ার জন্য বিজ্ঞান এবং অঙ্কে তুলনামূলকভাবে অন্য স্টুডেন্টদের থেকে একটু জোর ছিল, সেগুলি পরবর্তী ক্ষেত্রে কাজে লেগে গেছে। আচ্ছা, তো প্রথমে এটা বলে রাখি যে আমাদের তো অনেক ক্যান্ডিডেট আমাদের কাছে আছে, আমাদের অনেক শ্রোতা বন্ধু আছে যারা এই কম্পিটিটিভ লাইনে চেষ্টা করছে। তো তুমি প্রথমে হচ্ছে ক্র্যাক করলে প্রাইমারি টেট। ওকে, তো প্রাইমারি টেট প্রসঙ্গে বলে রাখি, অনেক ক্যান্ডিডেট আমাকে জিজ্ঞাসা করে যে দাদা মোটিভেশন পাচ্ছি না, টেট তো হচ্ছে না, লাস্ট টেট কবে হয়েছিল কেউ জানে না, ইন্টারভিউ হচ্ছে না, তাদেরকে কীভাবে আমি মোটিভেট করবো? আমি তো বলছি, তুমি যদি কিছু ইনপুট দাও তাহলে তারাও কিছুটা মোটিভেট হয় প্রাইমারি টেট দেওয়ার জন্য। অবশ্যই। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এমনই যে কোনো একটি পরীক্ষা অত্যন্ত বিলম্বায়িত পদ্ধতিতে সংগঠিত হয়। হ্যাঁ, রিসেন্টলি একটা ফর্ম দেখলাম যে তার ফর্ম ফিল আপের 14 বছর পর অ্যাডমিট কার্ড মাদ্রাসা বোর্ডের রিলিজ হচ্ছে। তো এক্ষেত্রে নিজের ধৈর্য ধরে রাখাটা সব থেকে বড় কাজ, এবং নিজের প্রস্তুতির উপর ভরসা রাখা যে আমার প্রস্তুতিতে কোনো খামতি নেই, যখনই পরীক্ষা হোক, আজ হোক, কাল হোক বা 10 বছর পর হোক, হ্যাঁ আমি ক্র্যাক করতে পারবো। এবং আরেকটি পরামর্শ দিই, কখনো একটি জায়গাতে টার্গেট করা ঠিক নয়। হ্যাঁ, কোনো একটি চূড়া মানে আমি প্রাইমারি শিক্ষকই হব বা শিক্ষকতাই আমার লাইন, এই জিনিসটা কখনোই, এই মাইন্ডসেটটা কখনোই এনো না। আমাদের ভারতবর্ষে শিক্ষা এখনো অতটা উন্নত হয়নি যেখানে শিক্ষাটা শুধুমাত্র কিছু শেখার জন্যই করা যায়। মানুষ শিক্ষিত হবে, একটা কোর্স কমপ্লিট করার পর একটা চাকরি হবে, এটাই দস্তুর।
তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কখনো যে জিনিসটা বিলম্বিত হচ্ছে এবং যেখানে তুমি বুঝতে পারছো যে বিলম্ব হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে অন্য জায়গায় করে তুমি ট্রাই করতে থাকো। যেমন যারা প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছে তারা একই সাথে সিটেট গুলো দিতে পারে। কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রতি বছর ভ্যাকেন্সি বের হয়, নবোদয় বিদ্যালয়, একালব্য মডেল স্কুল, এগুলো প্রতি বছর ভ্যাকেন্সি বের হয় এবং এগুলোর সিলেবাস সর্বভারতীয় প্রাইমারি স্কুলের সিলেবাসের সমানই। হ্যাঁ, আমাদের বিএড বা ডিএলএড এর যে এডুকেশনাল যে কোর্সগুলো হয় সেখানে যে এডুকেশনাল পাঠ্যক্রমটা থাকে সেগুলো যদি খুব ভালোভাবে কেউ করে থাকে, তো আমার মনে হয় না যে তার কোনো রকম পরীক্ষাতে কোনো রকম অসুবিধা হবে। এমনকি তার সর্বভারতীয় ক্ষেত্রে যে কোনো ইন্টারভিউতেও সে পাস করতে পারে। একদম। তো অনেক কিছুই জানলাম। সামনে নিশ্চয়ই তুমি জানো রেলের এনটিপিসি পরীক্ষা আছে এবং আমার কাছে অনেক মেসেজ আসছে যে এনটিপিসি কিভাবে ক্র্যাক করতে হবে। তো এটার জন্য বেস্ট পার্সন তুমি ছাড়া আর কেউ নয়। তো এনটিপিসি ক্র্যাক করার কয়েকটা টিপস আজকে বলতে হবে আমাদের শুনবে। আচ্ছা, এনটিপিসি ক্র্যাক করার উপর সবচেয়ে বড় টিপস হচ্ছে যে অঙ্কের উপর জোর দাও, প্রথম কথা। এবং শুধু অঙ্ক করলেই হবে না, অঙ্ক খুব দ্রুত করার প্র্যাকটিস করতে হবে। আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি যারা বিহার, ঝাড়খণ্ড, ইউপি স্টুডেন্ট হয়, তারা যদি কোনো অঙ্ক করতে না পারে তারা আস্তে আস্তে অঙ্ক মুখস্থ করে নেয়। আমি সেটা করতে বলবো না, কিন্তু প্রচুর অঙ্ক প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার মাধ্যমে হাতে স্পিড বাড়াও এবং ছোটখাটো যে অঙ্কগুলো যেগুলো চোখের দেখাতেই করে ফেলার চেষ্টা করো। খুব বড় অঙ্ক না হলে পেন এবং কাগজ ব্যবহার করো না। এটা আরেকটা প্রথম। যেটা সবাই আমাকে জিজ্ঞেস করে, জেনারেল স্টাডিজ, জিকে, জিএস, এইগুলো কিভাবে, কোন বই, কোন চ্যানেল ফলো করলে বেটার হবে? প্রথম কথা হচ্ছে যে জিকে এবং জেনারেল স্টাডিজে কোনো ধরা বাঁধা সিলেবাস বা কিছু হয় না। হ্যাঁ, এটা তো নির্ভর করে সেই বছর কোশ্চেন সেটারটা কীভাবে কোশ্চেন সেট করছে তার উপর। এবং তুমি হয়তো নিশ্চয়ই জানো যে কোনো রেলওয়ে বোর্ড বা কোনো এসএসসি কেউই নিজে থেকে কোনো কোশ্চেন তৈরি করে না। তারা এখন ঠিকাদারি দেয় কোনো একটা বেসরকারি সংস্থাকে, তারাই সেই কোশ্চেন তৈরি করে এবং তারা ইভ্যালুয়েটও করে। তো অনেক ক্ষেত্রেই কোশ্চেন তৈরি হয় 2 বছর আগে এবং সেই কোশ্চেন ইভ্যালুয়েশন হয় 2 বছর পরে। ফলে কারেন্ট অ্যাফেয়ার্স আছে 2 বছর আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স। এই অসুবিধাগুলোর ক্ষেত্রে আমরা সব পরীক্ষার্থীরাই একদম পড়ে। একদম তো এগুলো কিছুটা ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। এবং বাস্তবিকভাবে আমি বলতে গেলে আমি যে কাজগুলো করেছি, আমি টেক্সট বুকে একটা নিজস্ব বই আছে। বইটার বিশেষত্ব হচ্ছে যে এটি 10 বছরের এনটিপিসি যতগুলো পরীক্ষা হয়েছে, বা শুধু এনটিপিসি নয়, রেলের যতগুলো পরীক্ষা হয়েছে ইনক্লুডিং আরআরবি, যে আরপিএফ, কনস্টেবল, এই যে ইত্যাদি যে পরীক্ষাগুলো, সেগুলোরই কোশ্চেন একসাথে কম্পাইল করা আছে। তুমি এগুলো দিতে পারো এবং আমি বলবো যে কোনো বইয়ের ক্ষেত্রে নির্ভরশীল না হয়ে তুমি ম্যাথ বা জিএস এর থিমগুলো পড়ে নাও যে কোনো একটা সাধারণ জিকে বই থেকে এবং বারবার মক টেস্ট দাও। মক টেস্ট দেওয়ার সাথে সাথে তুমি যে ভুলগুলো করতে পারো, যেগুলো একটা তুমি পারছো না, সেগুলো একটি সাদা পাতা বা সাদা একটা খাতায় লিখে রাখো যে এটার উত্তর এই। এবং প্রতি সপ্তাহ অন্তর সেই খাতাটা যেগুলো তুমি জানতে না সেগুলো দেখো। এরকম করে তুমি যদি সপ্তাহে 200টা কোশ্চেন দেখো, তাহলে 1 মাসে মোটামুটি 800 কোশ্চেন নতুন জিনিস তুমি জানছো। হ্যাঁ, তোমার এনটিপিসি অনেকখানি এক্ষেত্রে পথ সোজা হয়ে যাবে। একদম এই ছোট্ট একটি পদ্ধতি আমি অনুসরণ করেছিলাম। একদম একদম। তো বুঝতে পারছো, যা যা বলেছে সেগুলো নোট ডাউন করে নেবে। তো তথাকথিত যে একটা রাস্তায় গেলেই হয়ে যাবে তা নয়, কিন্তু তোমাকে রেগুলার প্র্যাকটিসটা মেনটেন করতে হবে, রেগুলারিটা মেনটেন করতে হবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে?